হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে মহাকর্ষ ধ্রুবক থেকে স্টার্ট করবো। কারণ এর আগের পার্ট মধ্যে আমি এর আগের বিষয়গুলো আলোচনা করে দিয়েছিলাম। সেখানে বৃষ্টিতে ভরার জন্য মহাকর্ষ সূত্রটা কী হবে, পয়েন্ট মাস বা বিন্দু ভরার জন্য মহাকর্ষ সূত্রটা সেই সমস্ত বিষয়ে আলোচনা করেছিলাম। যারা দেখুন অবশ্যই দেখে নেয়, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু পুরোপুরিভাবে এনসিইআরটির উপরে বেস করে ক্লাস হচ্ছে, সেই জন্য কোনো ক্লাস তোমরা মিস করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি চেষ্টা করি এনসিইআরটি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে পুরো বিষয়টাকে তোমাদের ভিডিও আকার পুরো ক্লাসগুলো কমপ্লিট করানো। সেই জন্য যারা বিশেষ করে নিট এবং জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষার সামনে বসবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা প্রথম থেকে আমি আজকে স্টার্ট করবো কোথা থেকে দেখো, মহাকর্ষ ধ্রুবক। তো মহাকর্ষ ধ্রুবকের মান কীভাবে নির্ণয় করবো, এর আগে আমি আলোচনা করেছি। নিউটনের মহাকর্ষ সূত্রটা কী ছিল, F = G ক্যাপিটাল M স্মল m বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, যা ইচ্ছা বলতে পারি আমরা। এটা ছিল আমার মহাকর্ষীয় সূত্র। এবার দেখে নাও, এই মহাকর্ষীয় সূত্রের এই জিটা ছিল কি, জিটা কী ছিল, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক। তাহলে এই মহাকর্ষ ধ্রুবকের মান কী হবে সেই সম্পর্কে সর্বপ্রথম হেনরি ক্যাভেন্ডিশ 1798 সালে এই জি এর মানটা নির্ণয় করেছিলেন। সেটা আমি আজকে বলবো কীভাবে নির্ণয় করেছিলেন। খুবই সহজ পদ্ধতি, বই হাতে একটু বেশি করে লেখা আছে, আমি এটা সহজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। ওকে, তাহলে এই জি এর মান, নিউটনের মহাকর্ষ সূত্রে যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি ছিল, ক্যাপিটাল জি, এর ভ্যালু বা এর মানটা কীভাবে পরীক্ষাভাবে নির্ণয় করা যায়, এই পর্যবেক্ষণটা বা এই পরীক্ষাটি সর্বপ্রথম করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ 1798 খ্রিস্টাব্দে। কীভাবে দেখবেন, খুব সিম্পল একদম কনসেপ্টে বা সিম্পলভাবে উনি নির্ণয় করেছিলেন। সেটা কি দেখুন, এখানে একটা সুতো দিয়ে ধরলাম, একটা সুতো দিয়ে একটা দণ্ডকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটা দণ্ডকে এইভাবে ঝুলিয়ে দেওয়া আছে। এখানে একটা ক্ষুদ্র ছোট্ট বিন্দু ভরের মধ্যে একটা ছোট্ট বল আছে। ওকে, এবং এই দণ্ডকে যদি আমরা বলি এ এবং বি বলি, এখানে যে ক্ষুদ্র গোলক আছে এ বিন্দুতে, বি বিন্দুর একটা গোলক আছে, তাহলে এদের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে কি এল ধরলাম, এদের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে কি এল। ঠিক এদের উভয় পাশে এখানে একটা বড় গোলক আছে, সিসার। ক্যাভেন্ডিশ এখানে সিসার গোলক নিয়েছিল। ওকে, সিসার গোলক, এখানেও একটা বড় সিসার গোলক আছে এবং একই দূরত্বে, অর্থাৎ এখান থেকে ডিস্টেন্সটা, এই এ বিন্দুতে যে বিন্দু ভর আছে এখান থেকে এর যে দূরত্ব হবে, এখান থেকে এর দূরত্ব কিন্তু সেম দূরত্ব, এবং এই দূরত্বটাকে আমি ডি বলছি। তাহলে এটা কী হবে দেখো, এখান থেকে উনি স্টার্ট করেন। তাহলে বিষয়টা দেখো, এখান থেকে একটা এ আছে, ফিক্সড পয়েন্ট আছে, সেখান থেকে সুতো দিয়ে, ভালো করে দেখো, সুতো দিয়ে একটা দণ্ডকে এ বি দণ্ডকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং এই দণ্ডের এ আর বি বিন্দুতে ছোট্ট ছোট্ট বল আছে, সিসার বল বা, আর এখানে বড় দুটো সিসার বল আছে, এবং এদের দূরত্ব আছে ফিক্সড ডি। ওকে, তাহলে ডি যদি হয় তাহলে কী হচ্ছে দেখে নাও, তাহলে আর এটা এই এ বি দৈর্ঘ্য হচ্ছে কি এল। এবারে কী হবে দেখে, এরকম যদি রাখা হয় মহাকর্ষ সূত্র অনুযায়ী কি প্রত্যেকটা বস্তু, বিন্দু ভর বা যে কোনো বিস্তৃত ভরক, তারা পরস্পরকে একটা আকর্ষণ বল কাজ করে। এখানে কোনো বিকর্ষণ বল, শুধু আকর্ষণ বলই কাজ করবে। তাহলে আকর্ষণ বল যদি কাজ করে, ভালো করে দেখুন, যদি আকর্ষণ বলটা কাজ করে, তাহলে এই এর ভর ধরলাম স্মল এম, এখানে স্মল এম দিলাম, এটা আছে ক্যাপিটাল এম, এটাও ক্যাপিটাল এম দিলাম। তোমাদের বইটাকে S1 S2 বলেছে, S1 S2। ওকে, তাহলে কী হবে দেখে নাও, যদি এটা হয়, এটা এরকম নিচে নেই, এটা 3D স্পেসে ভেবে নাও এরকমভাবে। এটা তোমার ভুল হতে পারে, দেখে নাও ছবিটা আছে এরকম, আমি তো এখানে, অর্থাৎ এরকম যদি দণ্ড থাকে, বলটা এই জায়গা আছে এইভাবে। ওকে, 3D স্পেসে একটা ইমাজিন করার চেষ্টা করো, 3D স্পেসে একটা সুতো দিয়ে একটা রডকে এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওকে, আর এখানটা একটা বল আছে, এখানে একটা বিন্দু ভর, এখানে একটা বিন্দু ভর আছে। ওকে, আর এখানে একটা বল আছে, আর এখানটা একটা বল আছে, এইভাবে। এরকম নিচে নেই, এরকম নিচে নেই, পুরো একদম সাইড এরকম।
এই বিন্দুতে এখানটা এই জায়গায় মানে একই ডিস্টেন্সে অর্থাৎ ফ্রি স্পেসে। এবার তাহলে কী হবে দেখে না, তাহলে যদি আকর্ষণ করে তাহলে এইভাবে ঘুরে যাবে, এইভাবে নয় এইভাবে ঘুরবে, এইভাবে। তাহলে এইভাবে ঘুরবে মানে এই সুতোতে মোচড় খাবে। দেখেন যদি এই রডটা ভালো করে বুঝে নাও, একটা সুতো দিয়ে একটা রড এরকম একটা দণ্ডকে ঝুলিয়ে দেওয়া আছে, তাহলে এই দণ্ড যদি মুভ করে তাহলে এই সুতোটাও কী হবে, এইভাবে ঘুরবে, তাই না? এটা মোচড় খাবে। ঠিক একইভাবে দেখে নাও, তাহলে এটা আছে কি এরম স্পেস এই জায়গায় করে এই গোলটা আছে। এবার দেখুন তাহলে কী হবে, এটা ছোট্ট বল, এটা বড় বল, তাহলে এদের মধ্যে কী হবে, একটা আকর্ষণ বল কাজ করবে, তাই না? আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কি F = M d², এটা হচ্ছে জি মহাকর্ষ ধ্রুবক। তার ফলে ঠিক একইভাবে এখানটায় এই বল কাজ করবে F, আর এইটা এদিকে কাজ করবে F। তাহলে এই বলটার অভিমুখ কোন দিকে দেখুন, সমান এবং বিপরীতমুখী। দেখুন এই ক্ষুদ্র বল যেহেতু এর ভর কম, তাহলে এই বলটার অভিমুখ কোন দিকে হবে দেখে নাও, এই বলটার অভিমুখ এই দিকে হবে F এর, ওকে। আর এই বলটার অভিমুখ কোন দিকে হবে, এই দিকে হবে F। তা দেখে নাও দুটো সমান এবং বিপরীতমুখী বল কাজ করছে, একটা এইদিকে বল একটা এইদিকে বল, তাই না? একটা এইদিকে বল একটা এইদিকে বল, এইরকম হচ্ছে দেখে নাও। একটা ফোর্স, অর্থাৎ আমি যদি দেখাই একটা ফোর্স এইখানে এইভাবে কাজ করবে, কারণ এই দণ্ডটা যদি দণ্ড থাকে এটা এই বলটা এইদিকে সরে যাবে, তাহলে একটা ফোর্স এই দিক বরাবর পুরো একটা বোর্ড দেখে নাও, বোর্ড বরাবর, ওকে, এই বোর্ড বরাবর কাজ করবে। একটা বল এই দিয়ে কাজ করবে আর একটা বল এই দিয়ে কাজ করবে, এবং এই দুটো বল সমান এবং বিপরীতমুখী হবে। তারপর লব্ধি বল কোনো থাকবে না, ওকে, লব্ধি বল থাকবে না, কারণ সমান আর বিপরীতমুখী বল হলে লব্ধি বল 0। কিন্তু এখানে একটা কী হবে, ভ্রামক সৃষ্টি হবে, দ্বন্দ্বের ভ্রামক সৃষ্টি হবে, এখানে একটা মোচড় তৈরি হবে, অর্থাৎ এটা তো ঘুরবে। দেখো না টর্ক সিস্টেম, টর্ক আমি বললাম যে টর্ক, একটা বোতলের ছিপিতে এরকম হাত দিয়ে ঘোরাবে, ইকুয়াল আর অপোজিট ফোর্স প্রয়োগ করলে বোতলের মুখটা কী হবে, খুলতে থাকে, তাই না? ঠিক একইভাবে এখানে ইকুয়াল আর অপোজিট ফোর্স তৈরি হবে, তারপর লব্ধি বল শূন্য হবে, কিন্তু একটা টর্ক কাজ করবে, দ্বন্দ্বের ভ্রামক একটা কাজ করবে। তার ফলে কী হবে দেখে নাও, এটা এদিকে সরে যাবে, এটা এদিকে সরে যাবে, অর্থাৎ কী হবে, এটা যখন এদিকে আসবে তখন বস্তুটা কী আসবে দেখে নাও, বস্তুটা S1 বস্তুটা এদিকে সরে যাবে, আর এইটা যখন ওইদিকে সরে যাবে এইটা এই বস্তুটা S1 বস্তুটা এইদিকে সরে যাবে। দেখে নাও বইয়ের চিত্রটা দেওয়া আছে এভাবে, ভালো করে বুঝে নাও। যখন এইটা আকর্ষণ হয়ে এদিকে যাবে, এইটা যেন আকর্ষণ হয়ে এদিকে যাবে, তখন এইভাবে ঘুরে যাওয়ার ফলে এখানে একটা মোচড় সৃষ্টি হবে, এটা ঘুরে যাবে, দ্বন্দ্বের ভ্রামক সৃষ্টি হবে, তার ফলে এইটা এদিকে চলে আসবে এর, আর এইটা ওই দিকে বস্তুটা ওই দিকে চলে যাবে। তারপর আমরা যদি এখানটায় অ্যাঙ্গেলটা দেখি, ওকে, এর সাপেক্ষে যদি অ্যাঙ্গেল করতে দেখি, অর্থাৎ আমার ধরলাম দণ্ড আগে ছিল এরকম, এখন একটু এরকম হয়ে যাবে, একটু বেঁকে যাবে, এই হচ্ছে দেওয়া আছে। তাহলে এখানে থিটা কোণ উৎপন্ন হবে, তাই না? এখানে একটা কোণ উৎপন্ন হবে, ভালো করে বুঝে নাও। আগে এরকম ছিল, বা এটাকে আমি যদি এর সাপেক্ষে আমি দেখাই তোমাকে, ছবিটা কেমন হবে দেখে নাও, এরকম ছিল, এটা এইদিকে আকর্ষণ হবে, তার মানে এটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আগে এটা ছিল নর্মাল অবস্থায়, যখনই মহাকর্ষে আকর্ষণ বল কাজ করবে তখন এটা এভাবে সরে যাবে, ঘুরে যাওয়ার ফলে এখানটা কি হচ্ছে, একটা অ্যাঙ্গেল তৈরি হবে, ওকে। প্রত্যনায়ক একটা দ্বন্দ্বের ভ্রামক সৃষ্টি হবে, সেই দ্বন্দ্বের ভ্রামকটা কী হবে দেখো, দ্বন্দ্বের ভ্রামক কী হয়, টাউ ক্রস থিটা, অর্থাৎ যেই কোণ উৎপন্ন হবে আর টর্ক এইটা হবে দ্বন্দ্বের ভ্রামক। ঠিক একইভাবে এর দৈর্ঘ্যটা কী আছে দেখুন এল, এখানে এবং এখানে যে বল প্রযুক্ত হচ্ছে দেখে নাও, আমি শর্টে বলে দিই একদম, এখানে যে বল প্রযুক্ত সেটা হচ্ছে কি F = G m/d², ওকে। এবং এই এ বি মধ্যে দূরত্ব হচ্ছে কি এল, তাহলে এখানে এই বলের জন্য যে দ্বন্দ্বের ভ্রামক হবে সেটা কী হবে দেখে নাও, এক্ষেত্রে ভ্রামক কী হবে দেখে নাও, সেটাও কি F × L, বল ইন্টু সরণ, তাহলে হচ্ছে কি G M/d² × L। তাহলে এই দুটো কী হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, ওকে, ইকুয়াল, এটা পরস্পরকে সমান হয়ে যাবে, এটা পরস্পর সমান হয়ে যাবে, সাম্যাবস্থায় এটা পরস্পর সমান হয়ে যাবে। তাহলে বলতে পারি কি, অতএব G
ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার ইন্টু এল বাই টাউ ইন্টু থিটা। তাহলে এখান থেকে আমরা খুব সহজে জি ইকুয়াল টু বলতে কি টাউ ইন্টু থিটা ইন্টু ডি স্কোয়ার বাই ক্যাপিটাল এম স্মল এম। তাহলে দেখে নাও অ্যাঙ্গেলটা আমরা খুব সহজে মেজারমেন্ট করতে পারবো, টর্কের মানটা মেজারমেন্ট করতে পারবো, দুটো ভরও আমরা জানি। তাহলে এখান থেকে খুব সহজে জি এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে জি এর মানটা কী আছে দেখে নাও, ক্যাভেন্ডিশ এই পরীক্ষার সাহায্যে জি এর মানটা বের করেছেন জি ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻11। এটা হচ্ছে কি এসআই ইউনিট, অর্থাৎ এসআই ইউনিট মানে ইউনিটটা কী হবে দেখে নাও, ইউনিটটা যদি আমরা বের করতে যাই সেটা হচ্ছে দেখে নাও এফ ইকুয়াল জি ইকুয়াল টু এফ ডি স্কোয়ার বাই এম স্কোয়ার, ভরের আমি দিলাম দুটো। তাহলে এফ হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার, ওকে এটা নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। তার মানে এটা বলতে পারি কি নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, ওকে এটা হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবকের এসআই পদ্ধতিতে মানটা 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, তো আশা করি তোমার এটা বুঝতে পেরেছো। তাহলে এই একটা সিম্পল স্টেপ দেখলাম, তাহলে কীভাবে বলো পুরো গল্প আকারে বুঝে নাও। ক্যাভেন্ডিশ কী করলেন, একটা পরীক্ষা করলেন কীভাবে, শুধু একটা রডকে ঝুলিয়ে দিলেন, ওকে ঝুলিয়ে দিয়ে এই রডের দুই প্রান্তে দুটো ক্ষুদ্র বল ছিল আর এই বড় দুটো সিসের বল ছিল, গোলক ছিল। তাহলে এদের মধ্যে মহাকর্ষ সূত্র কাজ করলে এইটা আকর্ষিত হয়, যেহেতু ছোটো বল আছে তাহলে সেইটা এর দিকে আকর্ষিত হবে, ঠিক এইটা এর দিকে আকর্ষিত হবে। তারপর এটা দণ্ডটা একটু মোচড় খাবে, মোচড় খাওয়ার জন্য কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে। আর এখানে যে বলের ফলে এটা মোচড় খাবে সেই বলটা দুদিকের বলটা হচ্ছে কি সমান এবং বিপরীতমুখী হবে। তার ফলে লব্ধি বল এখানে কাজ করবে না, কিন্তু একটা দ্বন্দ্বের ভ্রামক কাজ করবে, সেটা হচ্ছে কি টাউ থিটা। আর এখানে বলের জন্য কি হবে দেখে নাও জি এম এম বাই টি স্কোয়ার ইন্টু এল। তাহলে এই দুটোকে ইকুয়াল করলে এখান থেকে ক্যাভেন্ডিশ জি এর মানটা খুব সহজেই নির্ণয় করেছিলেন। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা নির্ণয় করছি যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা কীভাবে নির্ণয় করব সেটা তোমরা দেখাও। খুবই সহজ আছে দেখে নাও, আমরা খুবই সহজে অভিকর্ষ ত্বরণের পৃথিবীর অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা বের করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা কী লিখব, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমি লাস্ট এর আগে 2 নম্বর পার্টে লাস্ট যেটা বলেছিলাম যে বিস্তৃতি ভরের নর্মাল দুটো বিন্দু ভরের ক্ষেত্রে আমরা যে মহাকর্ষ সূত্রটা প্রয়োগ করতে পারি, বিস্তৃতি ভরের ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না। কারণ কি সেখানে প্রত্যেকটা বল ইন্ডিভিজুয়ালি একে অপরকে আকর্ষণ করবে। সেখানে কি প্রবলেম হবে সেটা কিন্তু আমি পার্ট 2 এই চ্যাপ্টারের পার্ট 2তে আমি ডিটেলসে বলেছি। বিশেষ করে তোমাদের বলছি যারা পার্ট 1 পার্ট 2 দেখুনি অবশ্যই দেখান, সেখানে কিন্তু খুব সহজভাবে খুব ডিপ কনসেপ্টে অর্থাৎ খুব কঠিন কনসেপ্টগুলো আমি চেষ্টা করি সবথেকে সহজ একদম ইজি করে বোঝানো, যেগুলো অনেকে এনসিইআরটি বই পড়ে বুঝতে পারে না ঠিকমতো, সেটা কিন্তু আমি খুব সহজে করে বুঝিয়েছি। তোমরা একবার ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে খুব সহজে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওই পরবর্তী অংশগুলো আমরা এখানে দেখব যে আমরা কীভাবে অ্যাকচুয়ালি পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করতে পারি। একদম বেসিক থেকে আমরা বুঝে নিতে পারো। আমি কি বলেছিলাম কি এখানে যদি আমার ভরগুলো থাকে বললাম এখানে হচ্ছে M1 M2 M3 M4, তাহলে এর উপরে যে আকর্ষণ বল হবে শুধু একটা ভরের জন্য নয়, M2 ভরও এর উপরে আকর্ষণ বল প্রয়োগ করতে পারে, এটাও করতে পারে, এটাও করতে পারে। তাহলে চারিদিক থেকে বল প্রয়োগ করতে পারে। তাহলে কোনো একটা ভরের উপরে আমরা দুটো বিন্দুর জন্য শুধু আকর্ষণ বল বা F ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কোয়ার এই ফর্মুলা প্রয়োগ করতে পারবো না যদি ভরটা বিস্তৃতি হয়ে যায়। শুধু এইটা তখনই ইউজ হবে যখন দুটো বিন্দু ভর পরস্পর M1 M2 বাই ডিস্টেন্স আর এরকম অবস্থায় থাকে। দুটো বিন্দু ভর যদি পয়েন্ট মাস বা বিন্দু ভর যদি থাকে তারা পরস্পর আর দূরত্বে থাকে, সেই ক্ষেত্রে আমরা মহাকর্ষ সূত্রে এটা প্রয়োগ করতে পারি। কিন্তু যদি অনেক কটা ভর থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলা প্রয়োগ করতে পারি না। সেক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করবো সেটা পার্ট 2তে ডিটেলসে বলেছিলাম এবং এক্সাম্পল অঙ্ক দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে কিছু দুটো স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা খুব সহজ বিস্তৃতি বস্তু হলেও সেখানে কিন্তু আমরা পয়েন্ট মাসের বা বিন্দু ভরের কনসেপ্টে ফর্মুলা দিয়ে আমরা সমাধান করতে পারি। সেটা কী বলে, প্রথম হচ্ছে কি, প্রথমটা কী দেখানো, দুটো স্পেশাল কেস দেখানো। প্রথম কী বোঝেন, যদি কোনো বস্তু একটা ফাঁপা গোলকের বাইরে থাকে, কোনো বস্তু
কোনো বস্তু ফাঁপা গোলকের বাইরে থাকলে, ওকে, তা সেই কন্ডিশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি কেমন বলতে চাইছি। যদিও তোমাদের বইয়ের ছবি আকারে দেওয়া নেই, আমি তো ছবি আকারে বুঝিয়ে দেওয়া কনসেপ্ট বোঝা ক্লিয়ার করে দেবো, ওকে, যাতে করে কোনো সমস্যা না হয় এবং এরকম জাতীয় যে কোনো অঙ্ক আমরা সমাধান যাতে করতে পারি, ওকে। অর্থাৎ বলে একটা ফাঁপা গোলক আছে, তো দেখে নাও ছবিটা আঁকছি, দেখে নাও তাহলে একটা গোলক আছে, বাইরে একটা কোনো একটা ভর আছে, তাহলে এর উপরে আমি কী বলতে চাইছি, যখন একটা ফাঁপা গোলকের বাইরে কোনো একটা বস্তু আছে সেক্ষেত্রে আমরা কীভাবে মহাকর্ষ সূত্র প্রয়োগ করব। যদিও এইটা একটা বিস্তৃত ভর, কারণ এটা ফাঁপা গোলক মানে কি, এর সমস্ত জায়গায় ভর আছে, এখানে ভর আছে, এখানে ভর আছে, এখানে ভর আছে, এখানে আছে, এখানে সব জায়গায় ভর আছে, তাই না? তাহলে এটা পয়েন্ট মাস না, একটা ফাঁপা গোলক, তার ভর বাইরের পৃষ্ঠ সমস্ত জায়গায় আছে, তার একটা বিস্তৃত ভর। বিস্তৃত ভর হলো এখানে আমরা পয়েন্ট মাসের ফর্মুলা প্রয়োগ করে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে পারি। কীভাবে দেখে না, তাহলে প্রথম যদি আমরা এই পয়েন্টটা ভাবি, তাহলে এখান থেকে না যদি লাইনটা নিই, তাহলে এই পয়েন্ট মাসের জন্য খুব সহজে আমরা মানে এই ভর এবং এই ভরের জন্য আমরা খুবই সহজে কী করতে পারি, একটা মানে মহাকর্ষ সূত্র এই ফর্মুলা প্রয়োগ করতে পারি, F = G(m1m2/r²), তাই না? এই ফর্মুলা প্রয়োগ করতে পারবো, এই একটা ভর, এই একটা ভর এবং এদের সংযোজক সরলরেখা যেটা আছে, তাই না? প্রবলেমটা হবে কি দেখে নাও, যদি এই ভরের জন্য এখানে বের করি তাহলে কী হবে দেখে নাও, তাহলে এখান থেকে আমার একটা লাইন টানতে হবে, এইটা, তাই না? তাহলে যদি আমরা এবার লাইন টানি দেখে নাও, এই লাইনটা কিন্তু এরমভাবে অনুভূমিক বা লম্ব বরাবর নেই, এটা বেঁকে গেছে, একটা অ্যাঙ্গেল বরাবর আছে। তাহলে অ্যাঙ্গেল বরাবর থাকলে কী হবে, এটা উপাংশে বিভাজিত হবে, তাহলে একটা এই উপাংশ এই দিক বরাবর আর একটা উপাংশ এই দিক বরাবর, তাই না? দুটো উপাংশ, তাহলে একটা এই বরাবর একটা এই বরাবর। ঠিক অপোজিট দিকে যে এর অপোজিট দিকে যে ভরটা থাকবে তার জন্য যদি আমি একটা লাইন টানি, তা এখান থেকে দূরত্ব কত হবে, এই দূরত্ব। তাহলে এখানেও দেখে নাও, এখানেও যদি আমি দেখি, দেখে নাও দুটো উপাংশ বিভাজিত হবে, একটা এই উপাংশ একটা এই উপাংশ। এবার এই দুটোকে ফলো করো, এই দুটো উপাংশকে ফলো করো, এই দুটো উপাংশ কী আছে, পরস্পর ইকুয়াল। যদি একই এখানে যে ঠিক এই গোলকের এই পৃষ্ঠে যে দেখি, তাহলে এখানে ভর সেম হবে, তাহলে এই উপাংশ এবং এই উপাংশ দুটো ইকুয়াল হবে এবং অপোজিট ডাইরেকশন হবে। তাহলে ইকুয়াল আর অপোজিট ডাইরেকশন হওয়ার জন্য এটা পরস্পর কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ওকে, এটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ বাদ পড়ে যাবে। তা থাকছে কি, শুধু এই উপাংশ, অর্থাৎ এই বিন্দু ভরের যে এখানে যে লাইন সংযোগ সরলরেখা আছে এই সরলরেখা বরাবর, অর্থাৎ এই অভিমুখ শুধু থাকবে। শুধু এইটার জন্য নয়, এখানেও যদি টানো ঠিক একইভাবে পাওয়া যাবে, অর্থাৎ এখানে ফাঁপা গোলকের যে কোনো বিন্দু ভরের জন্য যদি আমরা লাইনটা নিই, প্রত্যেকটা বিন্দু ভরের জন্য কী আছে, দুটো উপাংশ বিভাজিত হবে, লম্ব উপাংশগুলো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, আর যেই উপাংশ এই ভরের সঙ্গে সংযোগ সরলরেখা সমান্তরাল হবে সেই উপাংশগুলো থাকবে। তাহলে এবার দেখে নাও অ্যাকচুয়ালি আমরা তার দূরত্ব কোনটা পাচ্ছি, দেখে নাও ডিস্টেন্সটা, এখানে দুটো উপাংশের মধ্যে একটা শুধু উপাংশ পাচ্ছি, অর্থাৎ এই ডিস্টেন্সটা, তাই না? এই ডিস্টেন্সটা, অর্থাৎ বিস্তৃত ভরের যদি আমি একটা বিস্তৃত ভরকে যদি একটা পয়েন্ট মাসে একটা বিন্দু ভরেতে কল্পনা করি, ধরলাম এর সমস্ত ভর এই বিন্দুতে আছে, তাহলে এখান থেকে এর দূরত্ব যেটা হবে সেই দূরত্বের সমান হয়ে যাবে, অর্থাৎ এখানে দূরত্বটা কি ফিক্স হয়ে গেল। এবং এই দূরত্ব যদি ক্যাপিটাল আর ধরি তাহলে কী হবে, F = G(m)R², তাই না? এইটা হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কী বুঝতে পারছি, যদি একটা ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলকের বাইরে যদি কোনো বস্তু থাকে, তাহলে এই ফাঁপা গোলকের যদিও ফাঁপা গোলক একটা বিস্তৃত ভর, তবুও সেই ফাঁপা গোলকের সমস্ত ভরকে তার কেন্দ্র বিন্দুতে আছে বলে ধরা হয় এবং সেখান থেকে ওই বস্তুর ভরের সংযোগ সরলরেখার ওই দূরত্ব ধরা হয়। কারণ কি দেখে নাও, একটা বিস্তৃত ফাঁপা গোলকে যখন আমরা বিভিন্ন জায়গায় ভর দেখি, সেই ভরের বিভিন্ন উপাংশে বিভাজিত হবে এবং সেই উপাংশের লম্ব উপাংশগুলো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, আর শুধু বস্তু দুটির সংযোগ সরলরেখা যেই অভিমুখ আছে সেই অভিমুখে শুধু আমার দূরত্ব বা উপাংশগুলো থাকবে। সেই কারণে আমরা শুধু একটাই দূরত্ব যদি ধরে নিই, তাহলে এই বস্তু থেকে এই ফাঁপাগুলোকে কেন্দ্র থেকে যে দূরত্ব হবে সেই দূরত্ব ধরলেই আমার এক্ষেত্রে মহাকর্ষ সূত্র যে বলটা খুব সহজে নির্ণয় করা যাবে বা এইভাবে আমরা নির্ণয় করতে পারি। ওকে, তাহলে এখানে আমরা ধরে নেব, তাহলে কোনো ফাঁপাগুলোকে বাইরে যদি কোনো বস্তু থাকে সেক্ষেত্রে আমরা ধরবো কি
ফাঁপাগুলোকে সমস্ত ভর তার কেন্দ্রবিন্দুর মধ্যে আছে এবং সেই কেন্দ্রবিন্দু থেকে বাইরে যে বস্তু আছে তার মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব ধরে সেখান থেকে আমরা মহাকর্ষণ বলটা F=G(m1m2/r²) এই ফর্মুলা বসিয়ে বলটা বের করতে পারবো। ওকে, তাহলে এই একটা কেস। দ্বিতীয়টা হচ্ছে কি, যদি ফাঁপা গোলকের ভিতরে বস্তুটা থাকে, তাহলে 2 নম্বরটা কি বলতে পারি, কি কোনো বস্তু ফাঁপা গোলকের কেন্দ্রেতে বা ভিতরে, কোনো বস্তু ফাঁপা গোলকের ভিতরে অবস্থান করলে তাহলে কী হবে দেখে নাও। অর্থাৎ এক্ষেত্রে ছবিটা কেমন হবে দেখে নাও। এক্ষেত্রে না, এই যে ফাঁপা গোলক, এর ভিতরে স্মল এম ভর আছে, এক্ষেত্রে যে মহাকর্ষীয় বা আকর্ষণ বলটা হবে সেটা 0 হয়ে যাবে। কেন 0 হবে দেখে নাও। তাহলে এখানে বিস্তৃত ভর আছে। ওকে, তা দেখে নাও কী হবে। এই বস্তুর জন্য এই বস্তু এর উপর একটা প্রযুক্ত বল করবে, এর দিকে একটা প্রযুক্ত বল করবে, এর দিকে একটা প্রযুক্ত বল করবে, এই দিকে একটা প্রযুক্ত বল করবে, এই দিকে করবে, এই দিকে করবে। তার মানে কি, প্রত্যেকটা বল ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যাবে। এর ঠিক যেদিকে এইদিকে অভিমুখে বল প্রয়োগ করলে এই অভিমুখে বল প্রয়োগ করবে। তারপরে কি, এই বস্তুর উপরে যেই বস্তুটা ভিতরে থাকে ফাঁপা গোলকের, তার উপর লব্ধি বল 0 হয়ে যাবে। চারিদিকে দেখুন, একটা কোনো বস্তু ভিতরে ঢোকা আছে বা একটা লোককে, কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে চারিদিক থেকে সবাই একই ফোর্সে টানছে, তাহলে সেই বস্তুটা কোনো কি হেলদোল হবে বা নড়ে যাবে? কি নড়বে না, একই জায়গায় স্থির থাকবে, তাই না? তাহলে সেই কারণে এখানে যেহেতু ফাঁপা গোলকের ভিতর থাকে, তার বিস্তৃত ভর কী থাকে, তার বাইরে থাকে। তো বাইরে থাকার কারণে বাইরে থেকে সমস্ত যদি ভর কেন্দ্রতে কাজ করে, তাহলে এই বস্তুর উপরে লব্ধি যে বল কাজ করে সেটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে একটা ফাঁপা গোলকের ভিতরে কোনো বস্তুর উপরে কোনো মহাকর্ষীয় বল কাজ করবে না। তাহলে এই দুটো পয়েন্ট ভালো করে মাথায় রাখবে। একটা ফাঁপা গোলকের বাইরে কোনো বস্তু থাকলে তার সঙ্গে ফাঁপা গোলকের সমস্ত ভর তার কেন্দ্রে ধরে নিয়ে মহাকর্ষীয় সূত্র প্রয়োগ করে আমরা বল বের করতে পারি। আর যদি ফাঁপা গোলকের ভিতরে কোনো বস্তু থাকে, সেখানে মহাকর্ষীয় বল 0 হয়ে যাবে। ওকে, এই দুটো কনসেপ্টটা রেখে এবারে আমরা মহাকর্ষীয় পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করব। কীভাবে নির্ণয় করবো দেখে নাও, খুবই সহজ। তা দেখে নাও, ধরলাম এটা একটা পৃথিবী ধরলাম। ওকে, পৃথিবী। তাহলে আমরা পৃথিবী কি ফাঁপা থাকে না, তাই না? পৃথিবী কি সলিড থাকে, পৃথিবী হচ্ছে সলিড একটা। তাহলে আমরা কি বলতে পারি, একটা সলিড বস্তু অসংখ্য ফাঁপা গোলক নিয়ে তৈরি। পেঁয়াজের মতো ধরনের একটা পেঁয়াজ কি সলিড থাকে না পুরো একদম, কিন্তু এখানে প্রত্যেকটা লেয়ার থাকে, প্রত্যেকটা স্তর থাকে। তাহলে প্রত্যেকটা স্তরকে যদি একটা ফাঁপা গোলক ভাবি, তাহলে ভিতরে কত গোলক আছে, তাই না? তুমি যদি একটা পেঁয়াজকে মাঝখান দিয়ে এইভাবে কাটবে, কাটার পর দেখবে অসংখ্য স্তর আছে। ঠিক এই ফুল বাঁধাকপি ঠিক একই ওরকম টাইপের। তাহলে এগুলো তো সলিড। তাহলে এখন পৃথিবী যদি আমরা সলিড বলি, তাহলে সেই পৃথিবী অসংখ্য ফাঁপা গোলক নিয়ে তৈরি। ঠিক একইভাবে একটা পেঁয়াজ হচ্ছে কি সলিড, কিন্তু যদি কারো থেকে এর মধ্যে অনেকটা লেয়ার আছে, তাহলে প্রত্যেকটা লেয়ারকে এক একটা যদি গোলক ভাবি, তাহলে অসংখ্য ফাঁপা গোলক আছে একদম কেন্দ্রতে। তাহলে কেন্দ্রের বিন্দুতে যে ফাঁপা গোলক আছে সেটা সলিড একদম, তার ব্যাসার্ধ তার এটা সবথেকে কম হবে, আর সবথেকে বাইরে যে ফাঁপা গোলক আছে তার ব্যাসার্ধ সবথেকে বেশি হবে। অর্থাৎ আমি বলতে চাইছি কি, একটা সলিড বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ফাঁপা গোলক নিয়ে তৈরি। একটা সলিড বস্তু অসংখ্য ফাঁপা গোলক নিয়ে তৈরি হয়। এটা আমরা ইমাজিন করতেই পারি। কেন? প্রত্যেকটা পেঁয়াজে যেমন এক্সাম্পল দিলাম, পেঁয়াজকে তুমি মাঝখান থেকে কাটবে, দেখবে অনেকটা স্তর আছে। তার মানে আমরা কি বলি, এটা ফাঁপা আছে? ফাঁপা না, এটা সলিডই, কিন্তু এটা প্রত্যেকটা স্তর বাই স্তর বিন্যস্ত আছে। তাহলে আমরা এখানে বলতে প্রত্যেকটা স্তর হচ্ছে একটা ফাঁপা যদি গোলক হয়, তাহলে একটা পেঁয়াজ অসংখ্য ফাঁপা গোলক নিয়ে তৈরি। ঠিক একইভাবে আমরা বলতে পারি একটা পৃথিবী সলিড, কিন্তু সলিড মানে এটা বলতে পারি যে অসংখ্য ফাঁপা গোলকের সমষ্টি হচ্ছে কি একটি পৃথিবী। এর মধ্যে প্রত্যেকটা স্তর বাদ দিলে এক একটা ফাঁপা গোলক বাদ চলে যাবে, তাই না? এবার ধরে নিই পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব, যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কি RE ধরলাম, রেডিয়াস অফ আর্থ, এবং পৃথিবীর ভরটা ধরলাম আমি ME, মাস অফ আর্থ।
এবার আমি ধরলাম কি পৃথিবীকে একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম, আমি এখান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতায় এখানে একটা বিদ্যুৎ একটা ভর রাখলাম, এখানে একটা ভর রাখলাম যার ভর হচ্ছে কি, তাহলে এইখানে স্মল এম, এর ভর হচ্ছে কি স্মল এম। অর্থাৎ পৃথিবীকে ধরো খোদাই করো, পৃথিবী খোদাই করে একটা নির্দিষ্ট পর্যন্ত ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে এখানটা রাখো। তাহলে দেখে নাও এবারে এর যে ব্যাসার্ধ হবে এই ব্যাসার্ধ কিন্তু আলাদা, এটাকে স্মল আর বললাম। এবং এর যে ভর হবে এই ভরটা কিন্তু পৃথিবীর ভরের সঙ্গে ইকুয়াল হবে না, তাই না? এই ভরটাকে আমি বললাম কি এম আর। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমি যদি এটা মুছে দিই ভালো করে, আমার প্রত্যেকটা কথা কিন্তু ভালো করে ফলো করো কি বলতে চাইছি। তাহলে একটা পৃথিবী ধরলাম, তার ভিতরে একটা ছোট্ট একটা অংশ, পৃথিবীর একটা অংশ নিলাম, মানে এই ভিতরে ঢুকে গেছি, মানে এই পৃথিবীর বাইরে যেটা এই খোলকটা, তাহলে উপরেরটা একটা ফাঁপা গোলক ধরতে পারি, সেই ফাঁপা গোলকের ভিতরে স্মল এম ভর আছে। তাহলে এই এম আর এটার ভর হচ্ছে কি, অবশিষ্ট যে ভর আছে তার ভর হচ্ছে কি, পৃথিবীর ভর হচ্ছে কি এম আর। তাহলে এম আর এর বাইরে, এম আর ভর বিশিষ্ট পৃথিবীর বাইরে স্মল এম বস্তু আছে। তাহলে বাইরে থাকলে আমরা ধরতে পারি কি, তাহলে পৃথিবীর সমস্ত ভর কোথায় আছে, তার কেন্দ্রবিন্দুতে আছে। তাহলে এখানে দুটো বল কাজ করবে, দেখেন এখানে দুটো বল কাজ হবে, একটা হচ্ছে কি এফ ইকুয়াল টু এর সঙ্গে এর, যেহেতু বাইরে আছে তাহলে আমি বললাম কি বাইরে থাকলে একটা সমস্ত ভর তার কেন্দ্রে আছে, তাহলে বলতে পারি কি F1 ইকুয়াল টু জি এম আর স্মল এম বাই ডিস্টেন্স আর স্কোয়ার, কারণ এখান থেকে ডিস্টেন্সটা কত আছে আর স্কোয়ার। এটা হলো। আর একটা হচ্ছে কেন এফ ইকুয়াল টু F2 ধরলাম, F2 ইকুয়াল টু জি স্মল এম ক্যাপিটাল এম ই বাই ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে কি আর ই মাইনাস স্মল আর তার হোল স্কোয়ার, তাই না? এটা কিন্তু এই বলটা কী হবে, শূন্য হয়ে যাবে, তাই না? এই বল শূন্য হবে, কারণ কি যদি আমি এইটাকে জাস্ট এটাকে যদি একটা ফাঁপা গোলক ভাবে, এই বাইরের স্তরটা যদি ফাঁপা গোলক থাকে, তাহলে এই ফাঁপা গোলকের ভিতরে কি আছে, স্মল এম আছে, তাই না? ফাঁপা গোলক বাইরের স্তরটার ভিতরে স্মল এম ভর আছে, তাহলে ফাঁপা গোলকের ভিতরে কোনো বস্তু থাকে সেখানে মহাকর্ষ ধ্রুবক বা মহাকর্ষীয় বল কাজ করে না। তাহলে এই ফাঁপা গোলকের জন্য আমরা কোনো বল পাবো না, তাহলে এর জন্য আমরা কোনো মহাকর্ষীয় বল পাবো না। তাহলে আমরা কার জন্য পাবো, এই যে ভিতরে এম আর ভরের যে পৃথিবী আছে তার পৃষ্ঠে যে স্মল এম আছে এর উপরে যে বস্তুরা আছে তার জন্য আমরা মহাকর্ষীয় বল পাবো, সেটা কি এফ, আমি এফই ধরলাম, এফ ইকুয়াল জি এম আর এম বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এইটা আমরা পাবো। তাহলে বাইরেটা পাবো না, শুধু এর জন্য বলটা পাবো। তাহলে এখানটা কীভাবে পাবো দেখে নাও, এবার একটা আমরা কাজ করছি দেখে নাও। পৃথিবী একটা সুষম ঘনত্ব বিশিষ্ট, মানে এটা একটা ভর, এর পৃথিবীর ভর হচ্ছে একটা সুষম ঘনত্ব, অর্থাৎ সমস্ত জায়গায় ভর সমান। আমরা যদি ধরি পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব, তাহলে আমরা বলতে পারি অতএব এম ই পৃথিবীর ভর কী হবে, ভর হচ্ছে কি আয়তন ইন্টু ঘনত্ব। ওকে, পৃথিবীর ভর হচ্ছে কি আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে পৃথিবীর আয়তন কী হবে, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমরা আয়তনকে 4/3 পাই আর ই 4/3 পাই আর কিউ ইন্টু রো, তাই না? এম ই ইকুয়াল টু, তাহলে কী হচ্ছে দেখেন, এম ই ইকুয়াল টু 4/3 পাই আর ই কিউ বাই রো ইন্টু রো। এইটা আবার দেখে নাও, এটার ভর এম আর, তো তাহলে এর ভর কী হবে দেখে নাও, তাহলে এম আর ইকুয়াল টু বলতে পারি কি এম আর ইকুয়াল টু 4/3 পাই স্মল আর কিউ ইন্টু রো। এবার রো এর মানটা যদি এখান থেকে পেয়ে যাই, তাহলে বা রো ইকুয়াল টু বলতে পারি কি 3m ই বাই 4 পাই আর ই কিউব। ওকে, এটা তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে বা এম আর ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু 3m ই বাই 4 পাই আর ই কিউব। তাহলে 4 পাই কাটবে, 3 কাটবে, তার মানে এখানে কী পাচ্ছি, তাহলে বা এম আর ইকুয়াল টু স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর ই কিউব ইন্টু এম ই। তাহলে এইটা আমরা একটা পৃথিবীর
টোটাল ভর, মোট ভর এবং আর ব্যাসার্ধ, স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর ভরের মধ্যে একটা তুলনা করলাম। ওকে, এবার সেই মানটা আমরা এতে বসাবো। তাহলে বসালে কী পাবো দেখে নাও। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে বা এফ ইকুয়াল টু জি ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার ইন্টু এম আর এর মান হচ্ছে কি আর কিউব বাই আর ই কিউব ইন্টু এম ই। ওকে, তাহলে আর স্কোয়ার আর কিউব কাটবে, তাহলে এফ ইকুয়াল টু জি এম ই স্মল এম বাই আর ই কিউব ইন্টু স্মল আর। তাহলে এই বলটা এই বস্তুর উপরে পুরো ক্রিয়া করবে। ওকে, এবার দেখে না, বস্তুর ভর যদি এম হয়, পৃথিবীপৃষ্ঠের উপরে যদি পৃথিবীপৃষ্ঠের উপরে বস্তু থাকে, ওকে, তাহলে এম ভরের বস্তু আছে, তাহলে তার উপরে নিচে একটা বল কাজ করবে, এফ ইকুয়াল টু সেটা কি এম জি। তাহলে সেই বলটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কী হবে দেখে নাও। সেই বলটা যদি বসিয়ে দিই তাহলে কী হবে দেখে নাও। সেটা হচ্ছে কি, অতএব এম জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ই, ওকে, স্মল এম বাই আর ই কিউব ইন্টু স্মল আর। তাহলে এম এম কাটবে, তাহলে বা জি ইকুয়াল টু জি এম ই বাই আর ই কিউব ইন্টু আর। এবার দেখে নাও, এটা যে কি এই বস্তুটা ভিতরে প্রবেশ করে অনেক ভিতরে নয়। আমি যদি ধরে নিই এই বস্তুটাকে পৃথিবীর জাস্ট একটু, পৃথিবীর পৃষ্ঠর খুব কাছাকাছি, পৃথিবীর পৃষ্ঠ থেকে জাস্ট একটু, তাহলে এখানে বলতে পারি যদি এখানে বলতে পারি যদি আর ইকুয়াল টু আর ই হয়ে যায়, অর্থাৎ এই বস্তুটা অর্থাৎ এখানে থেকে এই পৃথিবীর পৃষ্ঠে এখানে যদি থাকে, তা সেক্ষেত্রে আমরা কী পাবো, জি ইকুয়াল টু জি এম ই বাই আর ই কিউব ইন্টু আর ই। তাহলে এটা কাটবে, তাহলে জি ইকুয়াল টু জি এম ই বাই আর ই স্কোয়ার। এইটাই হচ্ছে কি ভূপৃষ্ঠের কাছাকাছি বা ভূপৃষ্ঠের উপরে বা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা কোনো বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, সেটা থেকে জি ইকুয়াল টু জি এম ই বাই আর স্কোয়ার। ই নাও দিতে পারো, আমি ই ফর আর্থ হিসাবে আমি ই দিলাম, তাহলে জি এম বাই আর স্কোয়ার। এইটা তাহলে কীভাবে নির্ণয় হলো দেখে নাও, ভালো করে কনসেপ্টে ভালো করে বুঝে নাও। এবার দেখে নাও এই জি এর মান আমরা খুবই সহজে নির্ণয় করতে পারি। কীভাবে দেখে নাও, পৃথিবীর ভর আমি বের করতে পারবো, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানা আছে, আর জি এর মানটা খুব সহজে বেড়ে যাবে। যেমন হেনরি ক্যাভেন্ডিশের যে ফর্মুলা, সেখান থেকে আমরা ক্যাপিটাল জি এর মানও বের করতে পারি। সেই হিসাবে যদি মান বসাই, জি কত পাবো দেখে নাও, স্মল জি ইকুয়াল টু পাবো আমরা এখান থেকে, স্মল জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা যে কোনো বস্তুর উপরে অভিকর্ষজ ত্বরণ, সেটা মান তার কথা দেখে নাও 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যেটা বের করছি কি, ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কী পরিবর্তন হবে এবং ভূপৃষ্ঠ থেকে কিছু গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান কী হবে। এটা তোমাদের ক্লাস 11-এর এমনি বোর্ড এক্সামের জন্য থিওরিতে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম, তবুও আমি এটা এখানটায় আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। খুবই সহজে দেখে নাও, আমি এখানে হেডিং দিতে পারি অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। ঠিক আছে, আমরা এটা বের করি। প্রথমে কি, এক নম্বর উচ্চতার সঙ্গে বা উচ্চতা বৃদ্ধি হলে, ওকে, উচ্চতার সঙ্গে বা উচ্চতা বৃদ্ধি হলে কী হবে দেখানো, অর্থাৎ আমি ছবিটা যদি আঁকি খুবই সহজ দেখানো, খুবই ইজিলি এটা প্রমাণ হয়ে যাবে দেখানো। তাহলে এটা পৃথিবী আছে, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে কি ক্যাপিটাল আর। ওকে, এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এর ভরটাকে আমি এমই না করে আমি শুধু এম দিলাম, ক্যাপিটাল এম। ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতা হবে, তাহলে সেই উচ্চতা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে এইচ উচ্চতায় একটা বস্তুকে রাখা হয়েছে, এর ভর হচ্ছে কি স্মল এম। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণটা কী হবে, আমি তো জানি ভূপৃষ্ঠের কাছাকাছি ভূপৃষ্ঠের এখানে অভিকর্ষ ত্বরণটা জি, আর এখানে ত্বরণটা কী হবে সেটা জি ড্যাশ। তাহলে জি ড্যাশ আর জি এর মধ্যে সম্পর্ক কি সেটা বের করে দেখে নাও। প্রথমে হচ্ছে কি
আমি টোটাল তার ডিস্টেন্সটা কত হবে দেখুন, এখান থেকে আর আছে, টোটাল ডিস্টেন্সটা এখান থেকে কত হচ্ছে আর প্লাস এইচ। তাহলে এখানে যে মহাকর্ষ ধ্রুবক যদি লাগায় মহাকর্ষ সূত্র এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম পৃথিবীর ভর, স্মল এম বস্তুর ভর, বাই ডিস্টেন্স স্কোয়ার অর্থাৎ আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, এইটা এবার দেখে নাও, এখানে হচ্ছে এটা পেলাম। তাহলে এখানে যদি অভিকর্ষ ত্বরণ বের করি, তাহলে অভিকর্ষ ত্বরণ কী হবে, তাহলে এইচ উচ্চতায় ত্বরণ, তাহলে সেটা কী হবে দেখে নাও, ত্বরণ হচ্ছে জি ড্যাশ, তাহলে বলতে হবে অতএব এফ ইকুয়াল টু এম জি ড্যাশ। তাহলে অতএব এখানে যদি মানটা বসে দিই এম জি ড্যাশ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে এম এম কাটবে, তাহলে বলতে পারি বা জি ড্যাশ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে। এবার আবার দেখে নাও, আমরা কী বলবো, আবার ভূপৃষ্ঠের কাছাকাছি, তাহলে আবার জি ইকুয়াল টু কী ছিল, জি এম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠের কাছাকাছি এটা ছিল, তাহলে এটাকে আমি 1 নম্বর, এটাকে 2 নম্বর বলছি। তাহলে এখানে এটা 1 এটা 2 হলে দুটাকে ভাগ করো, কী পাবে দেখে নাও। তাহলে অতএব 1 ডিভাইডেড বাই 2, তাহলে কী হচ্ছে দেখে নাও, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু, জি ড্যাশটা কী ছিল, এটা জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ডিভাইড বাই জি এম বাই আর স্কোয়ার। তাহলে জি এম কাটবে ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার, এইটা তাই না। এটা চলে গেল জি ড্যাশ বাই জি, জি ড্যাশ বাই জি এটা পেয়ে গেলাম, জি ড্যাশ বাই জি এটা পেয়ে গেলাম। এবার দেখুন আর স্কোয়ারকে যদি নিচে নামিয়ে দিই, তাহলে বা জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1 বাই আর প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। ওকে, এইটা ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এটাকে উপর তুললে 1 প্লাস এইচ বাই আর তার হোল টু দি পাওয়ার -2, এটা যে কি জি ড্যাশ বাই জি। ওকে, এটা যে জি ড্যাশ বাই, দেখে নাও ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। তাহলে কীভাবে করলাম দেখুন, জি ড্যাশ বের করলাম, এইচ উচ্চতায় কত হবে এটা, আর ভূপৃষ্ঠের কাছাকাছি হচ্ছে এটা, তার দুটোকে অনুপাত করবে, সিম্পল দুটোকে অনুপাত করবে, যত উচ্চতায় সেই উচ্চতায় সেইভাবে লিখবে। এবার দেখে নাও, এটা সিম্পলিফাই করলে আরও যদি সহজ বের করতে যাই, তাহলে কী হবে দেখে নাও, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু, তাহলে এটাকে যদি দ্বিপদ উপপদ আমি ভাঙি, কী হবে দেখে নাও, 1 মাইনাস 2h বাই আর। ওকে, এটা আসবে দেখে নাও, আর এখানে আসবে কি 2h বাই আর এর হোল স্কোয়ার, এভাবে আরও থাকবে। ওকে, তাহলে হায়ার টার্মগুলো আমি বাদ দিয়ে দেবো, কেন বাদ দেবো দেখে নাও, আর মাচ গ্রেটার দ্যান এইচ, তার মানে বলতে পারি কি 1 মাচ গ্রেটার দ্যান এইচ বাই আর। তাহলে এইচ বাই আর একের থেকে অনেক কম যদি হয়ে যায়, তাহলে হায়ার অর্ডার কী হচ্ছে, বাদ চলে যাবে। তাহলে পাবো কি জি ড্যাশ ইকুয়াল টু জি 1 মাইনাস 2h বাই আর। তাহলে এটা হচ্ছে কি এইচ উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা বা উচ্চতা বৃদ্ধি হলে আমার অভিকর্ষ ত্বরণ এইভাবে পরিবর্তিত হবে। এইভাবে আমি জি ড্যাশ বাই জি মাইনাসও করতে পারি, দুটোকে যদি মাইনাস করি কী হবে দেখে নাও, তাহলে বলতে পারি এখানে, তাহলে অতএব এখানে দেখে নাও জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস 2h বাই আর জি। তার মানে কী হচ্ছে দেখে নাও, জি ড্যাশের মানটা কি, ভূপৃষ্ঠে যা আছে তার থেকে কিছু মাইনাস করতে হচ্ছে, দেখে নাও মাইনাস, তার মানে কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষ ত্বরণ মান কী হচ্ছে, কমে যাচ্ছে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এদের গুণ করে দিলাম জি আর 2h জি বাই আর, তার মানে জি ড্যাশের মান কী হচ্ছে, জি মাইনাস 2h জি বাই আর। তার মানে জি থেকে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা ভূপৃষ্ঠের উপরে যে অভিকর্ষ ত্বরণ হবে সেখান থেকে কিছু বাদ দিলে তবে জি ড্যাশ পাচ্ছি। তার মানে ভূপৃষ্ঠতে এইচ উচ্চতা বৃদ্ধি পেলে অভিকর্ষ ত্বরণ মান কী হবে, কমতে থাকবে। তা সেটা কী হবে দেখলাম, জি মাইনাস জি ড্যাশ ইকুয়াল টু 2h জি বাই আর। তার মানে জি থেকে জি ড্যাশ বাদ দিলে পজিটিভ পাচ্ছি, তাহলে অবশ্যই জি গ্রেটার দ্যান জি ড্যাশ, জি এর মান জি ড্যাশের থেকে বেশি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। ওকে, তো নেক্সট আমরা পরেরটা বের করবো, সেটা হচ্ছে কি গভীরতার সঙ্গে, অর্থাৎ এইচ গভীরতায়।
এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান, অর্থাৎ ছবিটা এখন অপোজিট হয়ে যাবে। সেটা কেমন হবে দেখানো, ছবিটা এখন কেমন হবে দেখানো। এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখান থেকে এর গভীরতা কত হচ্ছে এইচ। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যদি স্মল এম ভরের বস্তু থাকে সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা কী হবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে গভীরতা বাড়লে অভিকর্ষ ত্বরণের মানটা কী হবে। তাহলে আমি ধরলাম টোটাল এখান থেকে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কী হচ্ছে ক্যাপিটাল আর ধরেছি আমি, ক্যাপিটাল আর, আর এখান থেকে এর ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে আর মাইনাস এইচ, কারণ এইটা হচ্ছে এইচ, তাহলে আর মাইনাস এইচ করতে হবে। তার পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর এই পৃথিবীর এইটার ভর হচ্ছে কি ভিতরটার আর মাইনাস এইচ ব্যাসার্ধ, এর ভর ধরলাম এম আর ধরলাম, ওকে। আর এটা স্মল এম, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণটা কী হবে দেখে নাও। তাহলে এখানটা আমরা বলতে পারি কি জি বা জি ড্যাশ ইকুয়াল টু জি স্মল এম এম আর ক্যাপিটাল এম আরটা যে ভিতরটার গোলকের জন্য ডিভাইড বাই ডিস্টেন্স আর মাইনাস এইচ তার হোল স্কয়ার দেবে, আর মাইনাস এইচের হোল স্কয়ার, এটা যে পৃথিবীর ভিতরে। এবারে এমআরটা বের করতে হবে আগেটার মতো। আমরা এমআরটা কীভাবে বের করেছিলাম, এমআর বা আমি যদি দেখি এম ক্যাপিটাল এম পৃথিবীর ভর ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ রো, আর এমআর হচ্ছে 4/3 পাই আর মাইনাস এইচের হোল কিউব রো। তার রো এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কী হবে দেখুন 4/4 পাই আর মাইনাস এইচের হোল কিউব বাই 3 ইন্টু রোটা কত হবে দেখুন 3m/4 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে দেখে নাও 3 কাটবে, 4 পাই কাটবে, তাহলে এখানে পাবো কি আমরা, তাহলে এখানে পাবো এমআর ইকুয়াল টু আর মাইনাস এইচের হোল কিউব, আর মাইনাস এইচের হোল কিউব বাই আর কিউব ইন্টু এম ক্যাপিটাল এম, ওকে, ইন্টু ক্যাপিটাল এম। তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে বা জি ড্যাশ ইকুয়াল টু জি, এখানে শুধু স্মল এম না শুধু এম হবে, জি, ওকে, জি ড্যাশ ইকুয়াল টু জি রাখলাম, জি বাই 1 বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু এম আর এর মান আর মাইনাস এইচের হোল কিউব বাই আর কিউব ইন্টু ক্যাপিটাল এম, ওকে। এইটা এবার আর মাইনাস এইচের হোল কিউব একটা কাটবে, হোল স্কোয়ার একটা কাটবে, তাহলে বা জি ড্যাশ ইকুয়াল টু কী পেলাম আর মাইনাস এইচ ডিভাইড বাই, এখানে আর কিউ আছে এখানে একটা আর রাখলাম ইন্টু এই জিটাকে লিখলাম, এই এমটাকে লিখলাম, এই নিচে আর রাখলাম, আর স্কোয়ার দিলাম, আর স্কোয়ার দিলাম। আর কিউটা কী করলাম, আর কিউ ছিল আর ইন্টু আর স্কোয়ার করলাম, তাহলে জি এম বাই আর স্কোয়ারটা কি স্মল জি, পৃথিবীর ভূপৃষ্ঠটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে বা জি ড্যাশ ইকুয়াল টু এটা যদি মাইনাস করি 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, পাঁচ লিখবে যেহেতু জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কী বুঝতে পারছি দেখানো, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি কী পাবো দেখানো, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু পেলাম কি জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, তার মানে বা জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস এইচ জি বাই আর, তার মানে বা জি মাইনাস জি ড্যাশ ইকুয়াল টু এইচ জি বাই আর, তাই না। তাহলে এখান থেকে কী বুঝলাম, ভূপৃষ্ঠ থেকে যত গভীরতা বাড়বে তত অভিকর্ষ ত্বরণ মান কি কমবে, কারণ জি মানে জিটা সেখানে পজিটিভ এসছে, তাহলে এটা আমার পজিটিভ হবে। তার মানে আমি কি বুঝলাম, ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে অভিকর্ষ ত্বরণ মান কমবে, ভূপৃষ্ঠ থেকে যত গভীরতা বাড়বে তত অভিকর্ষ ত্বরণ মান কমবে। তার মানে এটা অন্যদিকে বলতে পারি যে ঘুরিয়ে, ভূপৃষ্ঠতে পৃথিবীর কেন্দ্র থেকে যত উচ্চতা বাড়বে তত অভিকর্ষ ত্বরণ মান বৃদ্ধি পাবে। ভালো করে বুঝে নাও, পৃথিবীর কেন্দ্র থেকে যত উচ্চতা বাড়বে তত অভিকর্ষ ত্বরণ মান বৃদ্ধি পাবে, আর ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম হবে, আর ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে অভিকর্ষ ত্বরণ মান কমবে। ব্যাপারটা দেখে কেন হলো, ভূপৃষ্ঠ থেকে যত গভীরতা বাড়বে, যত নিচের দিকে আছে অভিকর্ষ ত্বরণ মান কমবে, তার মানে উল্টো দিকে উপরের দিকে উঠলে কী হবে, বাড়বে। তার মানে এখানে আমরা বলতে পারি সামারাইজ করে যে একটি পৃথিবীর কেন্দ্র থেকে যত উপর দিকে উঠবে, যত উচ্চতা বাড়বে তত অভিকর্ষ ত্বরণ মান বৃদ্ধি পাবে, ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম হবে, এবং ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় ওঠা হবে তত অভিকর্ষ ত্বরণ মান কমবে। এবং এইটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি সেটা কেমন হবে দেখে নাও, যদি এটা আমরা গ্রাফ দেখাই দেখেছি তোর আকারে,
সেটা তাহলে হবে এরকম, দেখে নাও, এটা ডিস্টেন্স আর দিলাম, এটা অভিকর্ষণ জি, এই জায়গা হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতা যদি দূরত্ব বাড়ে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে অভিকর্ষ ত্বরণের মান কী হবে, বাড়বে এবং ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম হবে। এবং এখান থেকে যত আবার ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে, যত দূরত্ব বাড়বে, তত অভিকর্ষ ত্বরণ মান কমতে থাকবে। ওকে, এবং এইটা দেখে নাও, এইটা কীভাবে পরিবর্তন হবে, জি প্রপোর্শনাল টু আর এর হিসাবে, আর এখানটা কীভাবে পরিবর্তন হবে দেখো, জি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার সঙ্গে। এটা কীভাবে হলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, হোমওয়ার্ক থাকছে, তোমরা নিজেরা ফর্মুলা থেকে এটা বের করার চেষ্টা করে, এটা সত্যি হচ্ছে কিনা, এটা হচ্ছে কিনা, এটা করার পর কমেন্টে অবশ্যই তোমরা বলবে যেটা করতে পারলে কিনা। যদি না পারো সেটা কমেন্টে বলবে, নেক্সট ভিডিওতে এটা কীভাবে হলো সেটা তোমাদের বলে দেবো। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকুই। আজকে যেগুলো পড়ালাম কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।